কেমন আছো তোমরা সকলে? আজ সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণের আরেকটি ক্লাস নিয়ে ফিরে এসেছি। ব্যাকরণের আগের ক্লাসে আমরা তৃতীয় অধ্যায় নানা রকম শব্দ, এই অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা শুরু করছিলাম। এর আগের ক্লাসে আমরা শব্দের গঠনগত ও অর্থগত শ্রেণীবিভাগ আলোচনা করেছি। তার মধ্যে ছিল মৌলিক শব্দ, যৌগিক শব্দ, সাধিত শব্দ, রূঢ় শব্দ, যোগ রূঢ় শব্দ এবং এর পাশাপাশি আমরা আলোচনা করেছিলাম খণ্ডিত শব্দ ও মুন্ডমাল শব্দ নিয়ে। আজ আমরা আলোচনা করব ধন্যাত্মক শব্দ, শব্দ দ্বৈত ও অনুকার শব্দ নিয়ে। যদিও অনুকার শব্দ নিয়ে তোমাদের বইয়ে বিশেষ কোনো আলোচনা নেই, তবু তোমাদের জানানোর জন্য আমি সংক্ষেপে অনুকার শব্দটি বুঝিয়ে দেব যে অনুকার শব্দ কী। তাহলে আজকের ক্লাসের বিষয়বস্তু তোমাদের কাছে পরিষ্কার যে আজকে আমরা ক্লাসে আলোচনা করব তিনটে জিনিস নিয়ে: ধন্যাত্মক শব্দ, শব্দ দ্বৈত আর অনুকার শব্দ। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা যে জিনিসটি করব সেটা হলো শব্দ দ্বৈত। প্রথমে আমরা পড়ব শব্দ দ্বৈত। এই শব্দ দ্বৈতের যে দ্বৈত, এই দ্বৈত শব্দটির অর্থ হলো দুই, বা তোমরা লিখতে পারো দ্বিরুক্তি। চলো প্রথমে আমরা শব্দ দ্বৈত কাকে বলে সেটা আগে আমরা লিখে নিই। সেটা আমরা যদি সংজ্ঞাটা বুঝতে পারি তবে কিন্তু আমরা খুব সহজে শব্দ দ্বৈত জিনিসটা বুঝতে পারবো। কি লিখবো? সংজ্ঞাটা আমি লিখে নিচ্ছি। একই শব্দ বা সমার্থক শব্দ পরপর দুইবার ব্যবহৃত হয়ে অর্থগত ও ভাবগত যে বৈচিত্র্যের সৃষ্টি করে তাকে বলে শব্দ দ্বৈত। কি লিখলাম দেখো, যে একই শব্দ বা সমার্থক শব্দ পরপর দুইবার ব্যবহৃত হয়ে অর্থগত ও ভাবগত যে বৈচিত্র্যের সৃষ্টি করে তাকে বলে শব্দ দ্বৈত। আচ্ছা, এই যে এখানে একটু খেয়াল করবে, আমি লিখেছিলাম একই শব্দ আর সমার্থক শব্দ। এই দুটি ছাড়াও আমি নিচে লিখে দিচ্ছি, এই দুইটি ছাড়াও প্রায় সমার্থক শব্দ আশা করি তোমরা লেখাটা দেখতে পাচ্ছ। কি বললাম দেখো, এখানে একটু খেয়াল করো। এখানে আমি লিখেছিলাম যে একই শব্দ বা সমার্থক শব্দ পরপর দুইবার ব্যবহৃত হয়ে অর্থগত ও ভাবগত যে বৈচিত্র্যের সৃষ্টি করে তাকে বলা হয় শব্দ দ্বৈত। এই একই শব্দ বা সমার্থক শব্দ ছাড়াও প্রায় সমার্থক শব্দ বা বিপরীতার্থক শব্দ বা অনুকারবাচক শব্দ, এগুলো যোগেও কিন্তু শব্দ দ্বৈত হতে পারে। মানে এগুলোর সাহায্যেও কিন্তু শব্দ দ্বৈত হতে পারে। কিন্তু পরীক্ষাতে সংজ্ঞা লিখলে তোমরা একই শব্দ বা প্রায় সমার্থক শব্দ লিখবে। প্রায় সমার্থক শব্দের মধ্যে কিন্তু এই দুটো বিষয় পড়ে যাচ্ছে। সমার্থক শব্দের মধ্যেই আমরা এই দুটো বিষয়কে অন্তর্ভুক্ত করে দিতে পারি। প্রায় সমার্থক শব্দ এবং বিপরীতার্থক শব্দকে এর মধ্যেই অন্তর্ভুক্ত করা হয়। এই জন্য তোমাদের আলাদা করে এটা লেখার দরকার নেই।
তোমরা শুধু এই সংজ্ঞাটাই লিখবে এবং তার সাথে মনে রাখবে যে শব্দ দ্বৈত যে শুধুমাত্র একই শব্দ বা সমার্থক শব্দ দিয়ে গঠিত হয় তা নয়, প্রায় সমার্থক শব্দ কিংবা বিপরীতার্থক শব্দ কিংবা অনুকারবাচক শব্দ দিয়েও কিন্তু শব্দ দ্বৈত গঠিত হতে পারে। আমরা উদাহরণগুলো যখন আলোচনা করব তখন কিন্তু তোমাদের কাছে বিষয়টি পরিষ্কার হবে। তার আগে আমি এখানে শব্দ দ্বৈতের শ্রেণী বিভাগটা করে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, শব্দ দ্বৈতকে আমরা প্রধানত 4টা ভাগে ভাগ করছি। প্রথম ভাগের নাম কি? একই শব্দের দ্বিরুক্তি। 2 নম্বর ভাগের নাম কি? সমার্থক শব্দ দ্বৈত। 3 নম্বর ভাগের নাম অনুকারবাচক শব্দ দ্বৈত। আর 4 নম্বর ভাগের নাম হলো ধন্যাত্মক শব্দ দ্বৈত। তাহলে শব্দ দ্বৈতের 4টে ভাগ আমরা পেলাম: একই শব্দের দ্বিরুক্তি, সমার্থক শব্দ দ্বৈত, অনুকারবাচক শব্দ দ্বৈত আর ধন্যাত্মক শব্দ দ্বৈত। তোমাদের বইয়ে হয়তো এইভাবে শ্রেণী বিভাগটা করা নেই বা এইভাবে হয়তো বিস্তারিত আলোচনা করা নেই। আমি তোমাদের বোঝানোর জন্য কিন্তু ভেঙে আলোচনা করবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো শব্দ দ্বৈত আমরা প্রধানত 4টি ভাগে ভাগ করছি: একই শব্দের দ্বিরুক্তি, সমার্থক শব্দ দ্বৈত, অনুকারবাচক শব্দ দ্বৈত আর ধন্যাত্মক শব্দ দ্বৈত। এই সমার্থক শব্দের মধ্যে আবার দুটো বিষয় পড়ে যাচ্ছে। কোন দুটো বিষয়? যে এই দুটো বিষয়। এই সমার্থক শব্দ দ্বৈতেরই অন্তর্ভুক্ত আরো দুটো বিষয় হলো প্রায় সমার্থক শব্দ, এখানে আমি লিখে দিচ্ছি প্রায় সমার্থক শব্দ দ্বৈত। আর 2 বুঝতে পারলাম যে আমরা দেখতে পাচ্ছি যে শব্দ দ্বৈতকে আমরা 4টা ভাগে ভাগ করলাম: একই শব্দের দ্বিরুক্তি, সমার্থক শব্দ দ্বৈত, অনুকারবাচক শব্দ দ্বৈত আর ধন্যাত্মক শব্দ দ্বৈত। এই সমার্থক শব্দের মধ্যে আরো দুটো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। তার মানে এই নয় যে সমার্থক শব্দ দ্বৈতের দুটো ভাগ, তা নয়। সমার্থক শব্দ দ্বৈত এর মধ্যে আরো দুটো বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে, সেটা হলো প্রায় সমার্থক শব্দ দ্বৈত আর বিপরীতার্থক শব্দ দ্বৈত। এইবার আমাদের কাজ হলো আমরা উদাহরণ সহকারে এই জিনিসগুলোকে বোঝার চেষ্টা করবো। পরীক্ষাতে কিন্তু কোনো সংজ্ঞা আসবে না, পরীক্ষাতে যদি সংজ্ঞা আসে তাহলে শব্দ দ্বৈত সংজ্ঞা আসবে, যে শব্দ দ্বৈত কাকে বলে। চলো এবার আমরা উদাহরণ দিয়ে একটু বিষয়গুলি বোঝার চেষ্টা করি। এটা আমি মুছে দিলাম। দেখো কি বলছে, একই শব্দের দ্বিরুক্তি। আমি এখানে উদাহরণ লিখছি: ঘন্টায় 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 নিয়মিত ঔষধ খাওয়া উচিত। আমি 2 নম্বর উদাহরণ দিলাম, আমি লিখছি ছেলেটিকে চোখে চোখে রেখো। আমরা 3 নম্বর উদাহরণ দিচ্ছি
তবে আমরা 3টে উদাহরণ দিলাম এখানে। ঘন্টায় ঘন্টায় নিয়মিত ওষুধ খাওয়া উচিত, ছেলেটিকে চোখে চোখে রেখো, টাকা টাকা করেই রামবাবুর জীবন সারা জীবন কেটে গেল। দেখো ঘন্টায় ঘন্টায়, চোখে চোখে, টাকা টাকা, তাহলে দেখো মানে একই শব্দের দ্বিরুক্তি হচ্ছে না, যে দেখো একই শব্দ দুইবার ব্যবহৃত হচ্ছে, এটাই হলো একই শব্দের দ্বিরুক্তি। এবং চোখে চোখে, টাকা টাকা, মানে সেম ওয়ার্ড দুইবার ব্যবহৃত হচ্ছে, এটাকে বলা হচ্ছে একই শব্দের দ্বিরুক্তি। কিন্তু মনে রাখতে হবে যে এই একই শব্দের দ্বিরুক্তি কিন্তু আবার বিভিন্ন অর্থে প্রয়োগ করা যেতে পারে, বিভিন্ন অর্থে কিন্তু এই একই শব্দের দ্বিরুক্তির প্রয়োগ ঘটে। কিভাবে? দেখো এখানে ঘন্টায় ঘন্টায় নিয়মিত ওষুধ খাওয়া উচিত, এটা কোন অর্থে ব্যবহৃত হচ্ছে তুমি বুঝতে পারছো, যে নিয়মিত অর্থে, মানে আমাদেরকে ওষুধ নিয়মিত রুটিন করে খাওয়া উচিত, তাই তো? তাহলে এটা নিয়মিত অর্থ হলো। এখানে এই একই শব্দের দ্বিরুক্তি, এই যে একই শব্দের দ্বিরুক্তি ঘন্টায় ঘন্টায়, এটা কোন অর্থে ব্যবহৃত হচ্ছে? নিয়মিত অর্থে। আবার ছেলেটিকে চোখে চোখে রেখো, এখানে কি অর্থে হচ্ছে? যে ছেলেটা খুব দুরন্ত বা বদমাশ, তাকে একটু চোখে চোখে রেখো, মানে সাবধান থেকো। তাহলে এখানে কি লিখবো আমরা? সাবধানতা অর্থে। দেখো এখানে তাহলে এই চোখে চোখে, এটা কোন অর্থে ব্যবহৃত হচ্ছে? সাবধানতা অর্থে ব্যবহৃত হচ্ছে। এটা কোন অর্থে হচ্ছে? এটা নিয়মিত অর্থে হচ্ছে। আবার এখানে দেখো টাকা টাকা করে রামবাবু সারা জীবন কেটে গেল, এখানে কোন অর্থ প্রকাশ পাচ্ছে? যে আকাঙ্ক্ষা, তার আছে, আরো চাই, আরো চাই, এই অর্থে, তাই তো? তার মানে প্রবল আকাঙ্ক্ষা অর্থে। তাহলে আমি এখানে লিখে দিলাম প্রবল আকাঙ্ক্ষা অর্থে, প্রবল আকাঙ্ক্ষা অর্থে। তাহলে দেখো একই শব্দের দ্বিরুক্তি প্রত্যেক 3টে বাক্যতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই শব্দের দ্বিরুক্তি ঘটেছে, তাই তো? কিন্তু প্রত্যেকটা কিন্তু ভিন্ন অর্থ আছে। এটা নিয়মিত অর্থে, মানে রোজ রুটিন করে ওষুধ খাওয়া উচিত। এটা কি সাবধানতা বা সতর্কতা অর্থে, যে ছেলেটাকে সাবধানে রেখো, এই অর্থে। এখানে কি যে প্রবল আকাঙ্ক্ষা অর্থে। আবার তোমাদের বই দেখো এখানে একটা উদাহরণ আছে, তোমরা বুঝতে পারবে যে হাতে হাতে কাজটা এগিয়ে দাও, হাতে হাতে কাজটা এগিয়ে দাও মানে কি? যে সাহায্য অর্থে, তাই তো? যে হাতে হাতে কাজটা করে দাও, একা করতে পারছে না, দেরি হবে বা তার কষ্ট হচ্ছে, তোমরা সকলে হাত লাগিয়ে কাজটা করে দাও, হাতে হাতে মানে কি? এখানে সাহায্য অর্থে বোঝাচ্ছে। আবার বলছে যে মিনিটে মিনিটে গোল দিল জার্মানি, মিনিটে মিনিটে গোল দিল জার্মানি, মানে জার্মানি খুব দারুণ খেলছে, তারা খুব তাড়াতাড়ি দ্রুত গোল দিচ্ছে, তাই তো? খুব দ্রুত গোল দিচ্ছে জার্মানি। তো এই অর্থে এটাকে বলা হচ্ছে দ্রুত অর্থে। তাহলে এখানে মিনিটে মিনিটে এটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? দ্রুত অর্থে। আবার যেটা আমি বললাম তোমাদের, যে কি বললাম যেন, আরেকটা কি বললাম যেন তোমাদেরকে ভুলে গেলাম, হাতে হাতে কাজটা এগিয়ে দাও, হাতে হাতে কাজটা এগিয়ে দাও মানে এখানে কি? যে সাহায্য অর্থকে বোঝাচ্ছে। দেখো তাহলে একই শব্দের দ্বিরুক্তি আমরা বুঝতে পারলাম যে বিভিন্ন অর্থে এই একই শব্দের দ্বিরুক্তি প্রয়োগ ঘটে থাকে, বুঝতে পারলাম? তাহলে একই শব্দের দ্বিরুক্তি তোমরা আশা করি বুঝতে পেরেছো। চলো এভাবে আমরা প্রথমে বুঝলাম একই শব্দের দ্বিরুক্তি। এবার আমরা বুঝবো সমার্থক শব্দদ্বৈত। প্রথমে আমি দুটো উদাহরণ দিয়ে দিই, দুটো উদাহরণ দিয়ে তোমাদেরকে বিষয়টি বোঝানোর চেষ্টা করছি। যে প্রথমে আমি লিখলাম প্রথম বাক্যটা আমরা লিখলাম ছেলেটির বাড়িঘর বলতে কিছুই নেই। আবার 2 নম্বর একটা বাক্য লিখছি, লিখলাম ভেবে চিনতে উত্তর দাও। এই দুটো বাক্যর মধ্যে এই শব্দগুলোকে একটু আমি ইন্ডিকেট করলাম, কারণ এটা কাজে লাগবে। এখানে দেখো বাড়ি ঘর বা ভেবে চিনতে দুটো শব্দের ক্ষেত্রে দেখো যে একই শব্দ কিন্তু রিপিট হয়নি, মানে পুনরাবৃত্তি ঘটেনি একই শব্দে। বাড়ি একটা আলাদা শব্দ, ঘর একটা আলাদা শব্দ, তার মানে দুটো কিন্তু এক শব্দ নয়। তাহলে এটাকে আমরা একই শব্দের দ্বিরুক্তি বলবো না। খেয়াল করে দেখো বাড়ি ও ঘর শব্দ দুটি কিন্তু একে অপরের সমার্থক শব্দ, তাই তো? তাই এগুলো হলো সব সমার্থক শব্দ রয়েছে, বাড়ি ঘর, ভেবে চিনতে। তাহলে এগুলো সব কি হবে? সমার্থক শব্দ দ্বৈত। এটাও কি হবে? সমার্থক
শব্দ দ্বৈত, তাই তো? তাহলে সমার্থক শব্দ দ্বৈত কি? যে সমার্থক শব্দ নিয়ে যে শব্দ দ্বৈতগুলি গঠিত হয় সেগুলোকে আমরা বলি সমার্থক শব্দ দ্বৈত। একই শব্দের দ্বিরুক্তিতে আমরা দেখেছিলাম যে সেম শব্দ রিপিট হবে, মানে একই শব্দ দুইবার হবে, কিন্তু এক্ষেত্রে কিন্তু একই শব্দ দুইবার হচ্ছে না। এখানে পাশাপাশি যে দুটো শব্দ বসেছে সেই শব্দ দুটি কি একে অপরের সমার্থক, তাই এগুলোকে আমরা বলছি সমার্থক শব্দ দ্বৈত। আশা করি বুঝতে পেরেছি। এবার আমরা চলে যাই প্রায় সমার্থক শব্দ দ্বৈত। প্রায় সমার্থক শব্দ দ্বৈত কি বলছে? যে শব্দগুলি একে অপরের সমার্থক শব্দ নয় কিন্তু প্রায় সমার্থক, মানে অর্থগত দিক থেকে সামান্য মিল আছে, সেই শব্দগুলোকে আমরা বলি প্রায় সমার্থক শব্দ দ্বৈত। যেমন আমি যদি উদাহরণ দিয়ে এখানে একটা উদাহরণ দিয়ে বিষয়টি বোঝানোর চেষ্টা করছি তোমাদের। আমি তোমাদের উদাহরণ দিচ্ছি যে আমি দেখলাম সব সময় হাসি ঠাট্টা ভালো না। খেয়াল করো, হাসি আর ঠাট্টা দুটো শব্দ কিন্তু একে অপরের সমার্থক শব্দ না হলেও দুটো শব্দ কিন্তু প্রায় সমার্থক। কারণ কি? হাসি এবং ঠাট্টা উভয়ের সঙ্গে কি জুড়ে আছে? আনন্দ জুড়ে আছে, আনন্দ অর্থটি জুড়ে রয়েছে। তার মানে হাসি এবং ঠাট্টা এই শব্দ দুটি একে অপরের সমার্থক শব্দ না হলেও এগুলো কি একে অপরটি প্রায় সমার্থক, মানে অর্থগত দিক থেকে কিছুটা মিল আছে, এগুলোকে আমরা বলি প্রায় সমার্থক শব্দ। তাহলে প্রায় সমার্থক শব্দ নিয়ে যে শব্দ দ্বৈতগুলো গঠিত হয় সেগুলোকে আমরা বলি প্রায় সমার্থক শব্দ দ্বৈত। তাহলে তাহলে এটা কি হবে? এটা হবে প্রায় সমার্থক শব্দ দ্বৈত, তাই তো? আবার যদি তোমাদের বইয়ে দেখো একটা উদাহরণ আছে যে ধারে কাছে কোনো বাজার আছে নাকি, ধারে কাছে কোনো বাজার আছে নাকি। ধারে আর কাছে এই দুটো শব্দ কিন্তু একে অপরের প্রায় সমার্থক, কারণ এই দুটো শব্দের ক্ষেত্রে একটি অর্থগত মিল রয়েছে, সেটা হলো নিকট। দুটোই কিন্তু নিকট অর্থে ব্যবহৃত হচ্ছে, ধারে এবং কাছে, তার মানে অর্থগত কিন্তু মিল আছে। তাই এই শব্দ দুটি একে অপরের পুরোপুরি বা সম্পূর্ণ সমার্থক না হলেও কিন্তু প্রায় সমার্থক শব্দ আমরা বলতে পারি। তাহলে এখানে ধারে কাছে কী হবে? প্রায় সমার্থক শব্দ দ্বৈত। চলো এবার আমরা করবো বিপরীতার্থক শব্দ দ্বৈত, তাই তো? তাহলে বুঝতেই পারছো বিপরীতার্থক শব্দ দ্বৈত কি? যে শব্দ দ্বৈতগুলি অপোজিট ওয়ার্ড অর্থাৎ বিপরীত শব্দ নিয়ে গঠিত হয় সেগুলোকে আমরা বলি বিপরীত শব্দ দ্বৈত। আমি যদি এখানে একটা উদাহরণ দিই, দেখো ছোট বড় সকলকে সমান চোখে দেখতে হয়। খেয়াল করো, ছোট আর বড় এই দুটো কিন্তু কি একে অপরের বিপরীত শব্দ। ছোট বিপরীত শব্দ কি হয়? বড়, অথবা বড় বিপরীত শব্দ কি হয়? ছোট। তার মানে এখানে যে শব্দ দ্বৈতটা গঠিত হয়েছে সেটা কি নিয়েছে? বিপরীত শব্দ নিয়ে, তাই এটাকে আমরা বলবো বিপরীতার্থক শব্দ দ্বৈত। এরকম আরেকটা উদাহরণ যদি আমি দিই যে সুখ দুঃখ নিয়েই মানব জীবন, সুখ দুঃখ নিয়েই মানব জীবন। দেখো সুখ এবং দুঃখ এই দুটো শব্দ কি একে অপরের বিপরীত শব্দ, তাহলে এটাকে আমরা কি বলতে পারবো? একইভাবে বলবো বিপরীতার্থক শব্দ দ্বৈত। তাহলে আমরা বুঝলাম একই শব্দের বিরুক্তি বোঝা হয়ে গেল, আমরা বুঝলাম সমার্থক শব্দ আমরা বুঝলাম প্রায় সমার্থক শব্দ বুঝে নিয়েছি, আমরা বুঝলাম বিপরীতার্থক শব্দ দ্বৈত। এবার আমরা বুঝবো অনুকারবাচক শব্দ দ্বৈত। ঠিক আছে, অনুকারবাচক শব্দ দ্বৈত বোঝার আগে আমাদেরকে জানতে হবে যে অনুকার শব্দ কী। আমি তোমাদের ক্লাস শুরুর প্রথমেই বলেছিলাম যে অনুকার শব্দ নিয়ে আমরা একটু আলোচনা করব। তোমাদের বইয়ে হয়তো সংজ্ঞা লেখা নেই বা বিস্তারিত আলোচনা দেওয়া নেই, কিন্তু উদাহরণ কিন্তু রয়েছে। এই অনুকারবাচক শব্দ দ্বৈতের উদাহরণ রয়েছে। অনুকারবাচক শব্দ কাকে বলবো? যে
দেখো মূল শব্দের কি লিখলাম, মূল শব্দের প্রতিধ্বনি রূপে আরেকটি শব্দ বসে, কিন্তু সেই শব্দের কোনো অর্থ থাকে না, তাকে বলে অনুকার শব্দ। কি বললাম, যে মূল শব্দের প্রতিধ্বনি রূপে আরেকটি শব্দ বসে কিন্তু সেই শব্দের কোনো অর্থ থাকে না। অনেক সময় দেখবো যে আমরা কথা বলার সময় কি করি, যে মূল শব্দের প্রতিধ্বনি রূপে আরেকটা শব্দ বলে দিই, কিন্তু আমরা যে প্রতিধ্বনি রূপে যে শব্দটি বলছি সেই শব্দটি কোনো অর্থ থাকে না বা অর্থ হয় না, সেইগুলিকে আমরা বলি অনুকার শব্দ। যেমন আমি যদি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবা। আমরা লিখলাম লুচি, এই লুচির সঙ্গে কিন্তু আমরা বলেছি ফুচি, যে না ভাই লুচি ফুচি খাবো না, তার মানে আমাদের এটা হলো মূল শব্দ, এটা হলো মূল শব্দটা লুচি। আর ফুচি কি, ফুচি হলো প্রতিধ্বনি শব্দ। এটি কি হচ্ছে, এটি মূল শব্দের প্রতিধ্বনি রূপে বসতে কিন্তু এর কোনো অর্থ থাকে না। লুচির একটা অর্থ রয়েছে কিন্তু ফুচির কিন্তু কোনো অর্থ নেই। এই জাতীয় শব্দগুলোকে আমরা বলবো অনুকার শব্দ। আর একটা উদাহরণ দিই, চাটা, আমরা বলি না চাটা খাবি, মূল শব্দটা হলো চা, তার প্রতিধ্বনি রূপে বসতে টা, এই টায়ের কিন্তু কোনো অর্থ হয় না, কিন্তু চায়ের একটা অর্থ রয়েছে। তাই এই জাতীয় শব্দগুলোকে আমরা বলবো অনুকার শব্দ। আশা করি তোমাদের কাছে ব্যাপারটি পরিষ্কার, যে মূল শব্দের, আবার বলছি, মূল শব্দের প্রতিধ্বনি রূপে কখনো কখনো আরেকটি শব্দ বসে কিন্তু সেই শব্দের কোনো অর্থ থাকে না, সেই জাতীয় শব্দগুলোকে আমরা বলি অনুকার শব্দ। যেমন এখানে লুচি ফুচি, দেখো মূল শব্দটা হলো লুচি, তার প্রতিধ্বনি রূপে বলতে ফুচি, তাই তো, কিন্তু লুচির একটা অর্থ রয়েছে, ফুচির কিন্তু অর্থ হয় না। আবার একই রকমভাবে চা টা, চা হলো মূল শব্দ এবং তার প্রতিধ্বনি রূপে বলছে টা, চায়ের একটি অর্থ আছে কিন্তু টায়ের কোনো অর্থ হয় না। এই জাতীয় শব্দগুলোকে আমরা বলি অনুকার শব্দ। তাহলে অনুকার বাচক শব্দ কি, যে অনুকার শব্দ যোগে যে শব্দ দ্বৈতগুলো গঠিত হয় তাকে বলা হয় অনুকার বাচক শব্দ দ্বৈত। কি বললাম, অনুকার শব্দ যোগে যে শব্দ দ্বৈতগুলো গঠিত হয় তাকে বলা হয় অনুকার বাচক শব্দ দ্বৈত। আমি উদাহরণ দিচ্ছি একটা, আমি লিখলাম এই গরমে কি লুচি ফুচি খাওয়া যায় নাকি? ঠিক আছে, দেখো এই গরমে কি লুচি ফুচি খাওয়া যায় নাকি। আর 2 নম্বর আমি একটা বাক্য লিখছি, ছেলে পিলেদের বেশি বকাঝকা করা উচিত না। ঠিক আছে, এখানে উচিত নয় লিখে দাও, তাহলে ভালো লাগবে শুনতে। দেখো এবার প্রথম বাক্যে দেখো লুচি ফুচি, এই গরমে তুমি হয়তো কোথাও কোনো বাড়িতে গেলে যে লুচি খাবি, তুমি বলো না না এই গরমে কি লুচি ফুচি খাওয়া যায় নাকি, যে লুচি ফুচি। আবার দেখো দ্বিতীয় বাক্যে দেখো যে ছেলে পিলেদের বেশি বকাঝকা করা উচিত নয়। এই বাক্যটাতে কিন্তু দুটো অনুকারবাচক শব্দ এসে রয়েছে, একটা ছেলে পিলে, ছেলেটা হলো মূল শব্দ, তার প্রতিধ্বনি রূপে বসছে পিলে কিন্তু পিলের কোনো অর্থ হয় না। আর বকা ঝকা, মূল শব্দটা হলো বকা, তার প্রতিধ্বনি রূপে বসছে ঝকা, ঝকার কোনো অর্থ হয় না। তাহলে এগুলোকে আমরা কি বলবো, যে লুচি ফুচি ছেলে পিলে বা বকা ঝকা, এগুলোকে আমরা সব কি বলবো, অনুকারবাচক
শব্দ তাই তো, অনুকারবাচক শব্দ দ্বৈত। তাহলে আমরা কিন্তু শব্দ দ্বৈত পুরোটাই বুঝলাম। বাকি থাকলো শুধু দেখো যে এইটা ধন্যাত্মক শব্দ দ্বৈত, এটা তোমাদের বইয়ে এর কোনো আলোচনা নেই, তাই আমি এখানে আলোচনা করব না, কারণ এটা আলোচনা করলে আমার ক্লাসটা লেন্দি হয়ে যাবে, আর বেশি বড় ভিডিও তোমরা কেউ দেখো না। এটা একদম বাস্তব সত্য যে তোমরা কিন্তু বেশি বড় ভিডিও, এই ভিডিওগুলো হয়তো পুরোটা দেখো না, এর থেকেও যদি বড় হয় তবে কিন্তু সেক্ষেত্রে তোমরা আর দেখবেই না। তাই এখানে আমি ধন্যাত্মক শব্দদ্বৈত নিয়ে কোনো আলোচনা করছি না। যদি কারো জানার ইচ্ছে থাকে সে অবশ্যই আমার কাছ থেকে পরবর্তীকালে জেনে নেবে বা বুঝে নেবে, কিন্তু এই ক্লাসে আমি ধন্যাত্মক শব্দ নিয়ে কোনো আলোচনা করছি না, কারণ তোমাদের ব্যাকরণ বইয়ে মধ্যশিক্ষা পর্ষদের যে ব্যাকরণ বইটি রয়েছে সেখানে ধন্যাত্মক শব্দদ্বৈত নিয়ে কোনো আলোচনা নেই, বাকিগুলো নিয়ে রয়েছে, তাই বাকিগুলো আমি বুঝিয়ে দিলাম। তাহলে আমাদের শব্দদ্বৈত বোঝা হলো। আর কি বুঝলাম? শব্দদ্বৈতের সঙ্গে সঙ্গে আমরা বুঝলাম অনুকার শব্দ। তাহলে আমাদের ধন্যাত্মক শব্দদ্বৈত আর অনুকার শব্দ বোঝা হয়ে গেল। বাকি থাকলো কি? বাকি থাকলো ধন্যাত্মক শব্দ। চলো এবার আমরা সেই ধন্যাত্মক শব্দ বুঝি। আমরা এবার কি বুঝবো? আমরা বুঝবো ধন্যাত্মক শব্দ। প্রথমে আমরা ধন্যাত্মক শব্দের সংজ্ঞাটা লিখে নেব। কি লিখলাম দেখো? যে সকল শব্দ বাস্তব বা কোনো বাহ্য বস্তুর ধ্বনি কিংবা অনুভূতিযোগ্য কোনো ভাবকে প্রকাশ করে তাকে বলে ধন্যাত্মক শব্দ। তার মানে ধন্যাত্মক শব্দ মাত্রেই কি বোঝানো হয়? হয় শব্দ বোঝাবে, কোনো বাস্তব সাউন্ড বা বাহ্য বস্তুর কোনো বস্তু মানে শব্দ বোঝাবে কোনো, অথবা ভাবকে বোঝাবে, অনুভূতিযোগ্য বা অনুভূতি গ্রাহ্য ভাবকে বোঝাবে। তাহলে এটা কিন্তু মনে রাখবে যে ধন্যাত্মক শব্দের সাহায্যে কি বোঝানো হয়? হয় কোনো শব্দকে বোঝাবে বা অনুভূতিযোগ্য কোনো ভাবকে বোঝাই হলো ধন্যাত্মক শব্দ। এই ধন্যাত্মক শব্দের শ্রেণী বিভাগটা আমি এখানে করে দিচ্ছি, ঠিক আছে? যে সকল শব্দ, আবার বলছি, বাস্তব বা কোনো বাহ্য বস্তুর ধ্বনি কিংবা অনুভূতিযোগ্য কোনো ভাবকে প্রকাশ করে তাকে বলে ধন্যাত্মক শব্দ। ধন্যাত্মক শব্দ কিন্তু কী হলো? ধন্যাত্মক শব্দ কখনো একটি মাত্র শব্দ দিয়ে ধন্যাত্মক বোঝানো যেতে পারে, আবার শব্দের দ্বিরুক্তির মধ্যে দিয়েও কিন্তু ধন্যাত্মককে বোঝানো যেতে পারে। আমি এখানে উদাহরণ দিব, তাহলে বুঝবে। প্রথমে ধন্যাত্মক শব্দকে আমরা দুটো ভাগে ভাগ করছি। একটা হলো একক, মানে একক ধন্যাত্মক শব্দ, আর একটা হলো দ্বিরুক্তি ধন্যাত্মক শব্দ। এবার একক দ্বিরুক্তিকে আমরা আবার দুটো ভাগে ভাগ করব। একটা হলো শ্রুতিগ্রাহ্য, আর একটা হলো অনুভূতিগ্রাহ্য।
তোমাদের বইয়ে দেখবে লেখা আছে ধ্বনি প্রকাশক আর ভাব প্রকাশক, ঠিক আছে। শ্রুতিগ্রাহ্য মানে যা শোনা যায়, আর অনুভূতিগ্রাহ্য মানে যা অনুভব করা যায়। আচ্ছা, ধন্যাত্মক শব্দকে আমরা প্রধানত কটা ভাগে ভাগ করলাম? একক আর দ্বিরূপী, দুটো ভাগে। আর ধন্যাত্মকের মধ্যে দিয়ে কী বোঝানো হয় বা কী বোঝায়? কোনো সাউন্ডকে বোঝাবে বা অনুভূতিযোগ্য কোনো ভাবকে বোঝাবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, তাহলে তোমাদের কাছে বিষয়টি পরিষ্কার হবে। আমি বললাম, কি লিখলাম? আংটিটা দেখো, আংটিটা টুক করে জলে পড়ে গেল, ঠিক আছে। আরেকটা উদাহরণ দিচ্ছি আমি, আংটিটা টুক করে জলে পড়ে গেল, সে ধপ করে মাটিতে বসে পড়ল। কোনো আংটিকে যদি জলে ফেলি তাহলে টুক করে একটা আওয়াজ হয়, তাই তো। আবার কোনো মানুষ যদি মাটিতে বসে পড়ে হঠাৎ, তাহলে একটা আওয়াজ হয়, ধপ করে আওয়াজ হয়, ধপ। তাহলে দেখো টুক, ধপ এগুলো সব কী হচ্ছে? একটা সাউন্ডকে বোঝাচ্ছে না, শব্দকে বোঝাচ্ছে না, তাহলে এগুলো হলো ধন্যাত্মক শব্দ, ঠিক আছে। এবার দেখতে হবে, দেখো টুক বা ধপ এগুলো কিন্তু কী হচ্ছে? টুক করে জলে পড়ে গেল বা ধপ করে বসে পড়লো, তো এই টুক ধপ এগুলো কি? এগুলো কিন্তু কি একটাই শব্দ আছে, এগুলো কিন্তু একক, তাই তো। এগুলো কিন্তু টুক একটাই শব্দ, ধপ একটাই শব্দ, তাই এগুলোকে আমরা বলবো, কি বলবো? এগুলোকে আমরা বলবো একক ধন্যাত্মক শব্দ। কারণ এগুলো একটি শব্দ, এই একটি শব্দের মাধ্যমে শব্দকে বোঝাচ্ছে, তাই তো, সাউন্ডকে বোঝাচ্ছে। একটি শব্দ দ্বারা যেহেতু একটি শব্দ, সেহেতু এগুলোকে আমরা বলছি একক ধন্যাত্মক শব্দ। আর দ্বিরূপটি মানে আমি প্রথমে বলেছিলাম দুই, তাই তো। তার মানে বুঝতেই পারছো সেখানে দুইটি শব্দ থাকবে পাশাপাশি, পরপর দুইটি শব্দ থাকে, কিন্তু দেখো এখানে পরপর দুইটি শব্দ নেই, একটি শব্দ আছে, তাই এগুলোকে আমরা বলছি একক ধন্যাত্মক শব্দ। আর এটা কিন্তু সবচেয়ে মনে রাখবে যে ধন্যাত্মক শব্দ কী করে? কোনো সাউন্ডকে বোঝায়, তাই তো, অথবা কী করে? কোনো ভাবকে বোঝায়। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমরা চলো দ্বিরূপতি। দ্বিরূপতি মানে বুঝতেই পারছো যে দুইটি শব্দ পরপর বুঝবে, তাই তো। এখানে আমি লিখে দিচ্ছি যে কোনো সাউন্ডকে বোঝাবে বা ভাব, তাই তো, সাউন্ড বা ভাবকে বোঝাবে। আমি এখানে উদাহরণ দিচ্ছি। আচ্ছা, দ্বিরূপতি আমরা শব্দদ্বৈতের যে একই শব্দের দ্বিরূপতি দেখেছিলাম, সেখানেও আমরা দেখেছিলাম যে বিভিন্ন অর্থে দ্বিরূপতি প্রয়োগ হয়। এখানেও ঠিক একই জিনিস, কিন্তু বিভিন্ন অর্থে কিন্তু দ্বিরূপতি ধন্যাত্মক শব্দের প্রয়োগ ঘটে থাকে। আমি উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবো যে প্রথমে আমরা দ্বিরূপতি শব্দের কী দেখব? শ্রুতিগ্রাহ্য। শ্রুতিগ্রাহ্য মানে কি? যা শোনা যায়, তাই তো। আমি উদাহরণ দিচ্ছি, শো শো করে বাতাস বইছে। কিরকম? শো শো করে বাতাস বইছে, ঢং ঢং করে ঘন্টা বাজবে। এই দেখো, শো শো, ঢং ঢং, এগুলো কি সাউন্ড, তো এক ধরনের সাউন্ড, এবং এগুলো কিন্তু শোনা যায়, তাই তো। ঢং ঢং যখন ঘন্টা বাজে, এবং বাতাস খুবই স্পিডে বয়, দেখবে শো শো করে একটা আওয়াজ হয়। তাহলে এই জাতীয় শব্দগুলো কি আমরা শুনতে পাচ্ছি, তাই এগুলোকে আমরা কী বলবো? শ্রুতিগ্রাহ্য ধন্যাত্মক শব্দ। বুঝতে পারলাম? তাহলে শ্রুতিগ্রাহ্য কি? যদি আরও বলি, আর কি উদাহরণ হবে? যে নদীর জলধারা কুলু কুলু শব্দে বয়ে চলেছে, কুলু কুলু, বা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, টিপ টিপ, এগুলো সব কি? শ্রুতিগ্রাহ্য ধন্যাত্মক শব্দ। কারণ এই শব্দগুলো দিয়ে কি? সাউন্ডকে বোঝাচ্ছে, তাই এগুলো ধন্যাত্মক শব্দ। আর যেহেতু এই সাউন্ডগুলো শোনা যায়, সেটাকে আমরা বলছি শ্রুতিগ্রাহ্য ধন্যাত্মক শব্দ। চলো এবার আমরা লাস্ট যেটা আছে অনুভূতিগ্রাহ্য
এই অনুভূতি গ্রাহ্যটা কিন্তু আবার বিভিন্ন অর্থে কিন্তু প্রয়োগ হতে পারে। আমি এখানে উদাহরণ দিচ্ছি দুটো, তাহলে বুঝতে পারবে। প্রথমে আমরা লিখলাম বাড়িটা খাঁ খাঁ করছে, আর দুই মাথাটা ঝিমঝিম করছে। আর নেক্সট আমরা লিখছি দেখো তিনটে বাক্য লিখলাম, বাড়িটা খাঁ খাঁ করছে, মাথাটা ঝিমঝিম করছে, লোকটা হনন করে কেটে গেছে। খা খা, ঝিমঝিম, হন হন। আচ্ছা, এইখানে যে ভুলটা হয় এটাকে তোমরা কিন্তু শব্দদ্বৈত মনে করতে পারো, যে একই শব্দ তো দুইবার পাশাপাশি বসেছে, তাহলে কি এটা একই শব্দের দ্বিরুক্তি, তার মানে এটা কি শব্দদ্বৈত? না। কেন? কারণ শব্দদ্বৈত কিন্তু কি হয়, কোনো সাউন্ডকে বোঝায় না, তাই তো? কোনো সাউন্ডকে কিন্তু বোঝায় না, বুঝতে পেরেছ? বা অর্থগত বৈচিত্র্যকে কি করে, অর্থগত বৈচিত্র্যকে সৃষ্টি করে। এখানেও আমরা দেখব অর্থগত বৈচিত্র্যকে সৃষ্টি করছে, কিন্তু এটা কিন্তু ধন্যাত্মক শব্দ হবে, শব্দদ্বৈত হবে না। কারণ ধন্যাত্মক শব্দ কি বোঝায়, কোনো সাউন্ডকে বোঝায় বা অনুভূতি গ্রাহ্য কোনো ভাবকে বোঝায় বা ভাবের অবস্থাকে বোঝায়, তাই তো? অনুভূতি গ্রাহ্য ভাবের অবস্থাকে বোঝায় বা সাউন্ডকে বোঝায়। এখানে দেখো বাড়িটা খাঁ খাঁ করছে, ঝিমঝিম করছে, হন হন করছে, এগুলো কিন্তু কোনো সাউন্ড না। খাঁ খাঁ তুমি শুনতে পাও সাউন্ড? না। ঝিমঝিম তুমি শুনতে পাও? হন হন তুমি শুনতে পাও না। তুমি বাড়িতে গেলে, বাড়িতে গিয়ে দেখছো বাড়িটা একদম খাঁ খাঁ করছে, তার মানে তুমি অনুভব করলে যে বাড়িতে কেউ নেই। তোমার মাথাটা ঝিমঝিম করছে, তুমি ঝিমঝিম সাউন্ডটা কিন্তু শুনতে পাও না, তুমি উপলব্ধি করো বা তুমি বুঝতে পারো যে মাথাটা ব্যথা করছে, ঝিমঝিম করছে। লোকটি হনন করে হেঁটে গেল, হনন করে হেঁটে যাওয়াটা কি তুমি দেখতে পাচ্ছ? এটা কিন্তু সাউন্ড না, কোনো যে তুমি হনন করে সাউন্ড হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ লোকটি হনন করে হেঁটে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে প্রত্যেকটাতে দেখো এগুলো সব ধন্যাত্মক শব্দ, কিন্তু এগুলো অর্থ কিন্তু বিভিন্ন অর্থে ব্যবহৃত হচ্ছে। খাঁ খাঁ, তাহলে এটা কী অর্থ হবে? শূন্যতা অর্থে, মানে কেউ নেই। বাড়িতে কেউ নেই, বাড়িটা শূন্য, শূন্যতা অর্থে। ঝিমঝিম কী হবে? শরীরের অনুভূতি অর্থে। আর হন হন এটা কী হবে? দ্রুত অর্থ হতে পারে, আবার গতি অর্থ হতে পারে, মানে খুব স্পিড, তাই তো? তাহলে দেখো এখানেও কিন্তু ধন্যাত্মক শব্দের ক্ষেত্রে আমরা দেখলাম যে বিভিন্ন অর্থে কিন্তু এই অনুভূতি গ্রাহ্য দ্বিরুক্তি ধন্যাত্মক শব্দের প্রয়োগ আমরা দেখতে পেলাম। এই হলো আমাদের শব্দদ্বৈত, ধন্যাত্মক শব্দ এবং অনুকার শব্দের একটি আলোচনা। এখানে আমি দুটো উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? তারপর আমি বলে দেবো যে পরীক্ষাতে কী টাইপের প্রশ্ন এখান থেকে আসতে পারে। আমি লিখলাম গ্রামে গ্রামে খবরটি ছড়িয়ে গেল। আর একটা আমি লিখছি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। দুটো আলাদা। দেখো গ্রামে গ্রামে আর ঝিরঝির, দুটো ক্ষেত্রে দেখছি আমরা কি একই শব্দের বিরক্তি ঘটেছে, তাই তো? মানে সেম শব্দ রিপিট হচ্ছে। গ্রামে গ্রামে এটাকে কোনো সাউন্ডকে বোঝাচ্ছে না, এটাকে কোনো ভাবকে বোঝাচ্ছে না, তাহলে এটা কি হবে? শব্দ। আর ঝিরঝির এটাকে সাউন্ডকে বোঝাচ্ছে, এটাকে ধন্যবাদ।
আশা করি ডিফারেন্সটা বুঝতে পেরেছ। পরীক্ষাতে সংজ্ঞাগুলো ভালো করবে, ধনাত্মক শব্দ, শব্দদ্বৈত, অনুকার শব্দ, সংজ্ঞা সহ উদাহরণটা ভালো মতো করে রাখবে। আর কী ধরনের প্রশ্ন আসতে পারে, হয়তো একটা লাইন দিল, মনে করে এই লাইনটা দিয়ে দিল যে গ্রামে গ্রামে খবরটি ছড়িয়ে গেল। প্রশ্ন দিল যে নিচের বাক্যটি থেকে শব্দদ্বৈত, ধনাত্মক কিংবা অনুকার শব্দ বেছে নাও। কারণ তোমাকে যদি আমি বলেই দিই যে নিচের বাক্যটি থেকে ধনাত্মক শব্দ বেছে নাও, তাহলে তো তুমি বুঝেই যাবে যে নিচের বাক্যটিতে ধনাত্মক শব্দই আছে, আর কোনো শব্দদ্বৈত বা অনুকার শব্দ নেই। সেজন্য উল্লেখ না করে দেওয়াটাই হয়তো বেশি প্রাধান্য পাবে। সেক্ষেত্রে কী হবে, তোমাকে বাক্যটা থেকে নিজে খুঁজে বের করতে হবে এবং খুঁজে বের করে তোমাকে লিখতে হবে যে সেটা কি ধনাত্মক শব্দ না শব্দদ্বৈত না অনুকার শব্দ। এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। তাহলে বুঝতে পারলাম যে এখান থেকে কী রকমের প্রশ্ন আসতে পারে বা কীভাবে তোমাদের প্রস্তুতি নিতে হবে এই চ্যাপ্টার থেকে। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। আজকের ক্লাস এখানেই শেষ হলো। আবার অন্য একটি ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। এগুলো বাইরে তোমরা ভালো করে লিখে তৈরি করবে। যদি কোনো অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, ফোন করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু বাবা বাড়িতে ভালো মতো পড়াশোনাটা করো। যেখানে বুঝতে পারবে না আমাকে তুমি ফোন করতে পারবে, ঠিক আছে, বা হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারো। বাড়িতে তৈরি করবে, বাড়িতেই থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর বাবা মার কথা অবশ্যই শুনবে, আর মন দিয়ে পড়াশোনা করবে। এই বলে আমি আজকের ক্লাসটা শেষ করছি। সকলে ভালো থাকবে।